এ রাজ্যের বিরোধী দলনেতা, যিনি নিজের পকেটের টাকা খরচা করে দিনের পর দিন ওখানে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজির মতো আইনজীবীকে দাঁড় করিয়েছেন কর্মচারীদের স্বার্থে। বিকাশবাবু, যিনি বিনা পারিশ্রমিকে স্যাট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়ে নিয়ে গেছেন। এই ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আমরা বিরোধী দলনেতা এবং জাতীয় কংগ্রেস এবং সিপিএমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা মোহাম্মদ সেলিম সকলেই আমাদের সহযোগিতা করেছে এই লড়াইয়ের ক্ষেত্রে। তিনি সুপ্রিম কোর্টের এই চড় খাওয়ার পরে আমাদের যে বলেছিলেন যে ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, আজকে সেই ঘেউ ঘেউ মেউ মেউ তো দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিল যে উনি আসলে ঘেউ ঘেউ করেছিলেন। বেশি ঘেউ ঘেউ করো না, এটা তোমাদের অধিকারের মধ্যে পড়ে না, আমরা দয়া করে দিচ্ছি তাই তোমরা পাচ্ছ। একদম সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে কারোর দয়ার উপরে পশ্চিমবঙ্গের কর্মচারীরা নির্ভর করে নেই। এটা সুপ্রিম কোর্ট আজকে গালে চড় মেরে রাজ্য সরকারকে আবার শিখিয়ে দিয়েছে। যিনি বলেছিলেন যে ডিএ দয়ার দান, তাকে যে সুপ্রিম থাপ্পড়টা মারা গেছে, যে এটা দয়ার দান নয়, এটা আইনি অধিকার, একটা সাংবিধানিক অধিকার, এটা স্বীকৃত হয়েছে, আজ এটা প্রমাণিত। 100টার মধ্যে 99টা মিথ্যে কথা বলে প্রতিটা মুহূর্তে। 206খানা মানুষের শরীরে হাড় থাকে। আমার মনে হয় 206খানা হাড় ভেঙে গেলেও এই রায়টাকে মান্যতা দিতেই হবে মুখ্যমন্ত্রীকে। তোমার টাকা নেই এই যুক্তি বা এই এক্সকিউজ শোনেই, তারা গ্রাহ্যই করেনি যে আমার টাকা নেই। নচিকেতা যোশীজি, চন্দ্রশেখর চক্রবর্তী, সিদ্ধার্থ ব্যানার্জি, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, মানে অমানসিক পরিশ্রম করেছেন তারা। আলটিমেটলি আমরা জিতেছি। কেউ চাই না যে বাড়িতে বসে বসে বেতন নিতে। এর ফলে একটা কর্মহীন সমাজ তৈরি হয় এবং সেই কর্মহীনতা একটা জাতিকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। এই যে রাজ্যের মেয়েরা মায়েরা কিভাবে কাজ পাবে এবং সেই কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক পাবে তার ক্ষেত্র প্রস্তুত করা প্রয়োজন। আমরা অনুদান উপঢৌকন দিয়ে বাংলাটাকে নষ্ট করে দিয়ে, কর্মসংস্থান নষ্ট করে দিয়ে আমাকে কে অধিকার দিয়েছি? ডিএটা কিন্তু ভাতা নয়, অধিকার। সেই ভাতাটা দেখুন, লক্ষ্মী ভাণ্ডারের সাথে কিন্তু ডিএর কোনো বিরোধ নেই, এটাকে আগে জানিয়ে রাখি। পাশের রাজ্য বিহার কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প দিয়ে 2 বছরে প্রায় 5 লক্ষাধিক কর্মচারীকে নিয়োগ দিয়ে কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে যাচ্ছে। নতুন নতুন কারখানা হচ্ছে। কয়েকদিন আগে দেখেছেন নিশ্চয়ই যে 9.9 লাখ করোড় পেরিয়ে গেছে তাদের মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট যেটা বলে আর কি। অর্থাৎ বৃদ্ধিতে তারা পশ্চিমবঙ্গকেও ছাড়িয়ে চলে গেছে, কারণ বলছে যে উৎপাদন মানে ক্ষেত্রে প্রচুর হচ্ছে। তা এই সমস্ত কিছু কি জায়গাগুলোকে যদি আপনাকে কভার করতে হয়, তাহলে রাজ্যটাকে সঠিক পরিকল্পনার মতো চালানোর ব্যবস্থা করতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে হয় যে রাজ্যের মেয়েরা মায়েরা কিভাবে কাজ পাবে এবং সেই কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক পাবে তার ক্ষেত্র প্রস্তুত করা প্রয়োজন। কেউ চাই না যে বাড়িতে বসে বসে বেতন নিতে। এর ফলে একটা কর্মহীন সমাজ তৈরি হয় এবং সেই কর্মহীনতা একটা জাতিকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। গতকালকে উনি প্রায় 20 কোটি টাকা খরচা করে উনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মানুষের, এই রাজ্যের মানুষের জন্য লড়াই করতে। যেসব আইনজীবী বাঘা বাঘা পুষে রেখেছেন তাদের উপরে ঠিক ভরসা করতে পারেননি। আপনাদের কাছে জানা নেই যে উনি কিন্তু শুধুমাত্র এসআইআর নিয়ে লড়তে যাননি। কর্মচারীদের ডিএর যে রায়টা ওখানে আটকে ছিল, সেই রায়টাকেও যাতে তাড়াতাড়ি দেওয়া হয় সেই ব্যাপারটাও কিন্তু উনি তদারকি করতে গিয়েছিলেন। এবং এতটাই তদারকি করে এসছেন যে দিল্লি থেকে কলকাতায় ফেরবার আগেই উনি জেনে নিলেন যে হাইকোর্টের প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন যে আজকে 10:30টার সময় ডিএ মামলার রায় আসতে চলেছে। এটাকে থাপ্পড় বলবেন না, বলুন যে কর্মচারীদের অধিকারটাকে উনি একদম ছিনিয়ে নিয়ে এলেন সুপ্রিম কোর্ট থেকে। এত লড়াই করেছেন, প্রথমে বাধা দিয়েছিলেন, হয়নি, এখন মনে হয় সদ্বুদ্ধির উদয় হয়েছে, সেই কারণে উনি ত্বরান্বিত করে নিয়ে এলেন। আর দ্বিতীয় আর একটা বিষয়, সেটা হচ্ছে যে যেভাবে বিভিন্ন মানুষজন, সমস্ত কর্মচারী বলুন, সাংবাদিক বন্ধুরা যেভাবে এই লড়াইয়ের পাশে থেকেছে, সাধারণ মানুষ এবং সর্বোপরি এ রাজ্যের বিরোধী দলনেতা, যিনি নিজের পকেটের টাকা খরচা করে দিনের পর দিন ওখানে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজির মতো আইনজীবীকে দাঁড় করিয়েছেন কর্মচারীদের স্বার্থে। বিকাশবাবু, যিনি বিনা পারিশ্রমিকে স্যাট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়ে নিয়ে গেছেন। বিভিন্ন মামলাকারী সংগঠন, কনফেডারেশন গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন বলুন, ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ, তারা সবাই লড়াই করেছেন, তারা সবাইকে কুর্নিশ জানাচ্ছি। আমরা যে কথাটা বলেছিলাম যে আমরা এই মামলাতে ঢুকছি মামলাটাকে দ্রুত শুনানি শেষ করিয়ে রায়টাকে দ্রুত বের করার জন্য, আমরা যোগদান করেছি 2025-এ।
3 মাসের মধ্যে মামলা শুনানি শেষ হয়েছে, তার 4 মাসের মধ্যে রায় এসেছে। যে কথা আমরা দিয়েছিলাম আমরা সেই কথা রেখেছি, এবং এই কথাকে রাখার জন্য ভারতবর্ষের প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজিকে আমরা নামিয়েছিলাম। ওনার সওয়াল জবাব শুনেছেন সেই আমার মনে হয় সেটাও একদম ইতিহাসের পাতায় লেখা থাকবে যে যেভাবে উনি সওয়াল জবাবটাকে পুরো কনসেপচুয়ালাইজ করে পরে বাস্তবায়িত করেছিলেন। সমস্ত দীর্ঘ একটা পরিশ্রম আমাদের বাকি আইনজীবীদের টিম যারা আছেন, নচিকেতা যোশীজি, চন্দ্রশেখর চক্রবর্তী, সিদ্ধার্থ ব্যানার্জি, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, অমানসিক পরিশ্রম করেছেন তারা। আলটিমেটলি আমরা জিতেছি। এই জয়টা একটা বিষয়ে কণ্ঠগুলোকে অন্তত মুক্ত করলো। দীর্ঘ 14 বছর ধরে এই রাজ্যের কর্মচারীদের কোনো কিছু বলতে গেলেই বলতো যে বেশি ঘেউ ঘেউ করো না, এটা তোমাদের অধিকারের মধ্যে পড়ে না, আমরা দয়া করে দিচ্ছি তাই তোমরা পাচ্ছ। একদম সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে কারোর দয়ার উপরে পশ্চিমবঙ্গের কর্মচারীরা নির্ভর, তারা তাদের যে আইন স্বীকৃত অধিকার সেটাকে ভোগ করছেন, এবং 4 সদস্যের কমিটি করে তারা এটাও জানিয়ে দিলেন যে তোমাকে দিতে হবে এবং এটাকে মানতে হবে, তোমার অন্য কোনো আর পথ নেই। আমরা আপনাদের চ্যানেলেই প্রথম বলছি, আগামী রবিবার দিন আমরা আন্দোলনের ডাক দিতে চলেছি। সেইটা যাতে না করতে পারে তার জন্যই আগামী রবিবার বেলা 12টার সময় আমরা সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েতে ডাক দিচ্ছি। সেখান থেকে মিছিল আসবে। এটা আগে প্রথমে সাবধান করা হচ্ছে, এরপরে যদি তারা না মানেন সরকার, তাহলে ভয়ানক আন্দোলনের জন্য সরকার যেন প্রস্তুত থাকে। এই লড়াইটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের 75 বছরের লড়াই। 1950-এর দশকে এই রাজ্যের কর্মচারীরা বিধান রায়কে 2 টাকা দিয়ে মানি অর্ডার করে ফেরত দিয়েছিল, কারণ বিধান রায় এই বর্তমান মুখ্যমন্ত্রীর মতো বলেছিল যে এটা হচ্ছে দয়ার দান। এবং সেই যে দাবি পশ্চিমবঙ্গের কর্মচারী শিক্ষকদের, সেটা সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে পড়েছিল, এবং সর্বভারতীয় ক্ষেত্রে এটা বহুদিন আগে, আজ থেকে 40 বছর আগে এটা দয়ার দান আর নয়, অধিকার হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীরা যারা প্রথম এই দাবি ভারতবর্ষে তুলেছিল, তারাই এখনও সরকার কোথাও স্বীকার করেনি। আজকে এই প্রথম ভারতবর্ষের উচ্চতম ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারা বলেছেন যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিলেন যে লিগাল এনফোর্সেবল রাইট দিয়ে হচ্ছে বেতনের অবক্ষয়, বেতন বৃদ্ধি নয়, যে জিনিসের দাম বাড়বার জন্যে। এটা সুপ্রিম কোর্ট আজকে গালে চড় মেরে রাজ্য সরকারকে আবার শিখিয়ে দিয়েছে। অভিরূপ সরকার, আমি বলছিলাম একটু আগে যে অভিরূপ সরকার নাকি বিখ্যাত বিরাট অর্থনীতিবিদ, তিনি নিজে ISI এর প্রফেসর হিসেবে কেন্দ্রীয় হারে ডিএ নেন, তো লজ্জা নেই। তিনি আবার আনন্দবাজার পত্রিকায় এডিটোরিয়াল লিখেছিলেন, ওই পোস্ট এডিটোরিয়াল, যে ডিএ অধিকার নয় কর্মচারীদের, এটা বন্ধ করে দিতে হবে। আজকে সেই অভিরূপ সরকার কোথায়? বেরিয়ে আসুন সামনে, সুপ্রিম কোর্টে গিয়ে প্লিড করুন, তার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো গিয়ে প্লিড করুন যে না, ডিএ হুজুর আপনি ভুল বলছেন, ডিএ কর্মচারীদের অধিকার নয়। অমিত মিত্র ফিকির চেয়ারম্যান বলেছিল কোনো ডিএ বকেয়া নেই, তার জন্য কর্মচারীদের ট্রান্সফার করেছিল, ডিটেল করেছিল। সেই অমিত মিত্র আজকে কোথায়? বেরিয়ে কোন গর্তে ঢুকে বসে আছে? সাহস থাকলে বেরিয়ে আসুক তারা। আর রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো কথাই নেই। তিনি 2010 সালে বলেছিলেন যে মহার্ঘ ভাতা যে সরকার দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। ক্ষমতায় এসে বললেন ওটা দয়ার দান, আমি ইচ্ছে করলে দেবো। তিনি আজকে কোথায়? তিনি পদত্যাগ করুন তাহলে। তিনি সুপ্রিম কোর্টের এই চড় খাওয়ার পরে আমাদের যে বলেছিলেন যে ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, আজকে সেই ঘেউ ঘেউ মেউ মেউ তো দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিল যে উনি আসলে ঘেউ ঘেউ করেছিলেন। তারপরে যে টাকা চুরির, যে উনি যে ইডির ফাইল চুরি করলেন, আজকে সেই যে দোষ উনি করেছেন, সরকারি কর্মচারীদের টাকা চুরি ডাকাতি করেছেন, সেটা সুপ্রিম কোর্ট আজকে প্রমাণ করে দিল যে উনি সরকারি কর্মচারীদের টাকা লুট করেছেন, চুরি ডাকাতি। তো সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চ ঢোকবার পরে এই মামলা শুরু হয়েছিল 2015 সালে। তখন ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন শুরু করেছিল, এবং ইউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা হিসেবে আমি নিজে, আমজাদ আলী যে অ্যাডভোকেট, তাকে এই ব্রিফ লেখায় সহযোগিতা করেছি, এবং মাননীয় বিকাশ ভট্টাচার্য, তিনিও বিনা পয়সায় এই লড়াই লড়েছেন 6 বার। এই কারণে সরকার পরাস্ত হয়ে সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টে মামলা গতিহীন হয়ে পড়ে। সংগ্রামী যৌথ মঞ্চ এই 2025 সালে ইমপ্লিমেন্টের সুযোগ পায়, এবং কর্মচারীরা আমাদের ওপরে আস্থা রেখে তারা কোটি টাকা তুলে দিয়েছিলেন, যার জন্য আমরা গোপাল সুব্রমণিয়ামের মতো উকিলকে দাঁড় করাতে পেরেছিলাম। এবং তার শুনানির ফলে
সরকার স্বীকার করে নেয় যে এটাকে আমরা 50% দিতে পারবো না, 25% দিন, সরকারের কোমর ভেঙে যাবে, কিন্তু সেটাকেও দেওয়া হয়নি। কিন্তু এইবারে সুপ্রিম কোর্ট তারা ছাড়েননি, তারা নির্দিষ্ট ডেট বেঁধে দিয়েছেন, আগের বারে যেটা বলেননি, এবং কমিটি করে দিয়েছেন, যে কারণ এই টাকা, সমস্ত টাকা রাজ্য সরকারের কাছে আসে এবং সেই টাকার হিসেব এজির কাছে আছে, অডিটর অ্যাকাউন্টেন্ট জেনারেলের কাছে আছে। সুতরাং এবারে আর মুখ্যমন্ত্রীর ছাড়ার নেই, রাজ্য সরকারের ছাড়ার নেই। আর যদি কোর্টের রায় না মানেন, সুপ্রিম কোর্ট বলেছে কোনো রিভিউ চলবে না, যদি না মানেন তাহলে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ প্রশাসন অচল করার দিকে যাবে, পশ্চিমবঙ্গের প্রশাসন অচল করবে। 206খানা মানুষের শরীরে হাড় থাকে। আমার মনে হয় 206খানা হাড় ভেঙে গেলেও এই রায়টাকে মান্যতা দিতেই হবে মুখ্যমন্ত্রীকে। উনি যেটা এতদিন বলছিলেন যে উনিই শেষ কথা বলবেন, ওনাকে ধমকালে চমকালে কিছু হবে না, হ্যাঁ, সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে সেই রায়কে ওনাকে মান্যতা দিতে হবে এবং 25% কোথা থেকে টাকা নেই তো রাজ্য সরকারের কাছে। এইটা তো উনি খালি গিয়ে যাচ্ছেন। আমরা 2023 সালে সেন্ট্রালের অর্থ সচিবের সঙ্গে বসে মিটিং করেছি, তখনই উনি বলে গেছিলেন যে 23,000 কোটি টাকা রাজ্য সরকারের ফান্ডে ডিএ মাইনে বাবদ পড়ে আছে, সেই টাকাটা কোথায় গেছে? আপনাকে অনুদান উপঢৌকন দিয়ে বাংলাটাকে নষ্ট করে দিয়ে, কর্মসংস্থান নষ্ট করে দিয়ে আপনাকে কেউ, আপনি যে সংকোচন করেছেন, প্রায় 6.5 লক্ষ শূন্যপদ খালি পড়ে আছে, শুধু প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল, ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, এইসব দিয়ে রাজ্যটা চলে। বাংলা ছেলেমেয়েরা যাবে কোথায়? পরবর্তী প্রজন্মকে আমরা কী কৈফিয়ত দেবো? সেই জন্যে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং সরকারকে বাধ্য করব দিতে। যদি না দেয়, আগামী দিনে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স, উকিল, পঞ্চায়েত, পৌরসভা, সমস্ত মানুষ, কর্মজীবীরা আমরা রাস্তায় নেবে, এমন ব্যাপক আন্দোলন করব, ওনাকে 14 তলা থেকে নিচে নামাবো। এই ডিএ নিয়ে হাজার হাজার কোটি টাকার খেলা চলছে। বহু চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছোবার জন্য, কপিল সিব্বল বা অন্যান্য আইনজীবী দিয়ে। সেই টাকাও এই সরকারি টাকা, আমাদের এই সরকারি কর্মচারীদের টাকা দিয়েও ডিএ মামলা পিছোবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে। তো দিতে ওকে হবেই, দিতে হবেই। কোত্থেকে দেবে? যেখান থেকে অন্যান্য দিচ্ছে। 8 লক্ষ কোটি টাকা আজ পশ্চিমবাংলার ঋণ আছে, যেটা বামফ্রন্ট করে গেলে 2 লক্ষ কোটি টাকায়, প্রায় 2 লক্ষ কোটি টাকা। 8 লক্ষ কোথায় গেল সেই টাকা? এ রাজ্যে না আছে একটা কলকারখানা, না 6 লক্ষ ভ্যাকেন্সি আছে, টাকাগুলো কী হচ্ছে? সরকারি কর্মচারীদের টাকা এইভাবেই ও মেটাতে হবে, আমাদের টাকা। হ্যাঁ, বলতে ওকে বলে দিল তো, ও বলতে দিন ওকে, ওর এখন বলার দিন এসছে, ও বলুক। ও আমরা গায়ে মাখিনি, ও কি বললো না বললো। আমাদের টাকা নিয়ে, আমাদের ডিএ নিয়ে আন্দোলন চলছে। অন্যান্য সংগ্রামী যৌথ মঞ্চ অন্যান্য ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য, কন্ট্রাকচুয়াল কর্মী যাদের, তাদের চাকরিটা পাকা করার জন্য, সরকারি কর্মচারী এই বিএলওদের মানে গাইড দেওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত কর্মচারী আন্দোলনটা করছে। তো কত গুরুত্ব দিতে পারে সুপ্রিম কোর্টে? তো সেটা 100টার মধ্যে 99টা মিথ্যে কথা বলে প্রতিটা মুহূর্তে। ও তো কোমর তো ভেঙে গেছে, 6 লক্ষ কত হাজার কোটি টাকা তো দেনা করে রয়েছে। আমাদের টাকাটা দেবে বলে নাকি আমরা শুনেছিলাম রিজার্ভ ব্যাংক থেকে 10,000 কোটি টাকা ঋণ নিয়েছিল, কিন্তু সেটা তো দিল না। সেটা তো ওই পাড়ার সমাধান, পাড়া কি এই করতে ওই করতে দিয়ে দিয়েছে সবাইকে। সে দেওয়ার পরে আমাদের টাকাটা, সেটা আছে 25% ফার্স্ট যেটা আমাদের অর্ডার হয়েছিল, এটা উনি মানেননি। তারপরে এসএলপি করে দিয়েছেন, এটা অ্যাপিল করে বসেছেন সুপ্রিম কোর্ট, সেইটা অ্যাপিলটাকে আর খারিজ করে দিয়েছে। বলছে আপনাদের দিতে হবে 25% আপনাকে, তাও এটা 25% করছে সুপ্রিম কোর্ট দয়া করে, উচিত ছিল 50% করে দেওয়া। সুপ্রিম কোর্ট রায় দিলেই উনি যে মানবেন এই বিশ্বাস আমাদের নেই। কারণ হচ্ছে যে উনি একমাত্র পৃথিবীর মধ্যে একমাত্র পলিটিশিয়ান যিনি সেই দেশের আইন কানুন, সংবিধান, কোর্ট কোনো কিছুকেই গ্রাহ্য করেন না। কাজেই ওনার পরিচিতি তো আমাদের কাছে প্রকাশিত, কাজেই আমরা সেই অর্থে বিশ্বাস করি না যে সুপ্রিম কোর্ট রায় দিলে দেবেন। কিন্তু তার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা রাস্তার লড়াইতে আগেও নেমেছি এবং এখনও নামবো, ভবিষ্যতে না দিলেও নামবো। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায়, আমাদের আন্দোলন চলতেই থাকবে, দাবি আদায় চলতেই থাকবে। 15 মিনিটের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছে যে 25% দেওয়া হলো কিনা। আর 4 জনের একটা কমিটি তৈরি করে দিয়েছে। সেই কমিটিটির মধ্যে একজন অবশ্যই থাকবেন, তিনি হচ্ছেন এজি বেঙ্গল।
অর্থাৎ এজি বেঙ্গলটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কত টাকা দেওয়া হয় না দেওয়া হয় রাজ্যকে, সেই তথ্য তার কাছে সবচেয়ে ভালো থাকে। সেই জন্য সুপ্রিম কোর্ট বিবেচনা করে এজি বেঙ্গলকেই উনি তার মধ্যে কমিটির মধ্যে রেখেছেন। আর এই টাকা দেওয়ার ক্ষমতা নেই, এইসব কথাগুলো একবারই বাজে কথা। তার কারণ হচ্ছে যে অর্থ কমিশন বাবদ টাকা বহুকাল আগে, এই 2009 সালে যখন এই রোপাটা লাগু হয়, তখনই রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে। এবং সেইটা 23 এপ্রিল মাসে আমাদের সঙ্গে চিফ সেক্রেটারি যে মিটিং হয়েছিল, সেখানে তিনি স্বীকারও করেছেন যে হ্যাঁ, সেই টাকাটা আমরা সেন্ট্রালের কাছ থেকে পেয়ে গেছি। কাজেই টাকা কী করেছেন, উনি চুরি করেছেন তার জন্য দিতে পারবো না, এখন টাকা নেই, এসব কথার কোনো যৌক্তিকতা নেই। মেধানন্দের টাকা চুরি করেছেন, সেই টাকা খেয়ে ফেলেছেন, তাহলে পরে তো ব্যাকবন ভাঙবেই। ভাঙবন্ধ ভাঙবে না তো কী হবে? হ্যাঁ, সেই টাকা যদি চুরি করে খেয়ে ফেলেন, এবার চোরের কাছ থেকে আদায় করতে গেলে পরে তো মারধর করতে হবে বা জেলে পড়তে হবে, এছাড়া তার কোনো উপায় নেই। ব্যাকবোন ভাঙলো কি না থাকলেও তার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের যেটা হকের পাওনা, এবং যেটা সেই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে প্রায় অধিকাংশ টাকাটাই পেয়ে গেছেন, কাজেই ওনাকে টাকাটা দিতে হবে। তার টাকার এছাড়াও যেটা আইনি প্রভিশন, সেটা হচ্ছে 1974 সালের 576 অফ 1974 সুপ্রিম কোর্ট একটা রায়তে পরিষ্কার করে বলে দিয়েছে, দি ক্যাপাসিটি অফ দি এমপ্লয়ার ইজ নট এ এক্সকিউজ। তুমি যে কমিটমেন্ট করবে, এভরি এমপ্লয়ার হ্যাভ টু পে ইজ টু কমিট হিজ কমিটমেন্ট টু হিজ এমপ্লয়িজ। কাজেই এই তোমার টাকা নেই, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তোমার টাকা নেই এই যুক্তি বা এই এক্সকিউজ শোনেইনি, তারা গ্রাহ্যই করেনি যে আমার টাকা নেই। এই ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আমরা বিরোধী দলনেতা এবং জাতীয় কংগ্রেস এবং সিপিএমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা মোহাম্মদ সেলিম সকলেই আমাদের সহযোগিতা করেছে। তাই সকলকেই আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এবার কথা হচ্ছে কি পারবে না পারবে কথা না, এখানে কারো ইচ্ছার ওপর বিষয় না। আমরা একটি স্বাধীন রাষ্ট্রে বাস করি এবং তার একটি সাংবিধানিক অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অর্ডারকে সব জায়গায় মানতে হবে, এবং সেটা মাননীয় আমি মনে করি সুপ্রিম কোর্টকে মানেন। এই কারণেই উনি কিন্তু নিজে গিয়ে কিন্তু সওয়াল জবাব করতে গেছিলেন, তার মানে তিনি ওই প্রতিষ্ঠানকে মানেন। তা উনি ওনার বিচার চাইতে গেছেন, তাহলে ওই এর আগেরও একটি উনি বিচার চাইতে গেছেন ডিএ রায়, সেই ডিএ রায় তা ওনাকে মানতে বাধ্য। যে সংবিধান মানবে না, যে সুপ্রিম কোর্টকে মানবে না, যে লোকসভা রাজ্যসভাকে মানবে না, সে তো দেশ একটা সাংবিধানিক সরকারটা করতে পারে না। আর যদি এটা উনি করতে চান, আমরা গণতান্ত্রিক উপায়তেই তার বিরোধিতা করব, আন্দোলন করব। যদি আদালতে কোনোভাবে যাবার সুযোগ করে, কোনো জানি না আমরা কোনো স্কোপ আছে নাকি, সেটা আইনজীবীরা বলবে, থাকলে আমরা আদালতে যাব। উনি যদি গাজোয়ারি করতে যান, আমরা রাস্তায় নামবো, আমরা দরকার হলে স্ট্রাইকে করব। সমস্ত শিক্ষক কর্মচারী আমরা অবস্থান, অবরোধ, যা যা করা যায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা তাই করব। আসলে যে শব্দ চয়ন মানুষের মধ্যে যা থাকে তাই বেরোয়, শব্দ চয়নগুলো তিনি তেমনই বের করেছেন যেটা তার রুচিবোধে ছিল। অবশ্যই আমরা ন্যায়ের পথে ছিলাম, আমরা আমাদের ন্যায় সত্য নিষ্ঠা দিয়ে আইনি পথে এবং রাস্তায় সংগ্রাম, প্রত্যক্ষ সংগ্রাম দিয়ে এই জয় ছিনিয়ে এনেছি। এবং অবশ্যই যিনি বলেছিলেন যে ডিএ দয়ার দান, তাকে যে সুপ্রিম থাপ্পড়টা মারা গেছে, যে এটা দয়ার দান নয়, এটা আইনি অধিকার, একটা সাংবিধানিক অধিকার, এটা স্বীকৃত হয়েছে। আজ অবশ্যই তার গালে একটা চরম থাপ্পড়, সুপ্রিম থাপ্পড়। অনেক কথা আমরা শুনেছি, ঘেউ ঘেউ করলে ডিএ হবে না, ডিএ দিতে গেলে আমার মন্ডু দিলেও না দিলেও ডিএ হবে, তারপরেও কিন্তু উনি ডিএ ঘোষণা করেছেন। হ্যাঁ, সুতরাং এইটা উনি বলবেন। হ্যাঁ, আমরা যে রায়টা পেয়েছি এটা 25% রায় নয়, এইটা কিন্তু সম্পূর্ণ 100%-এর রায়। এই মামলা সম্পূর্ণভাবে আমরা জিতেছি, কিন্তু এই সরকার যে এটা দিতে ডিলে করবে, হ্যাঁ, মানতে চাইবে না, সেটা সুপ্রিম কোর্ট জানে। এই জন্যই 31 মার্চের ডেডলাইনটা ওরা দিয়েছে যে 25% আগে দিয়ে দিন। হ্যাঁ, এবং 15 মের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিয়ে সেখানে 4 জনের কমিটি করে দিয়েছে, বাকিটা কিভাবে দেবে। এবং রাজ্য সরকার যদি মনে করে যে এটা আজকে প্রমাণিত হয়ে গেল যে এটা আমাদের অধিকার, সেই অধিকার এতদিন পদদলিত করেছে, রাজ্য সরকার যদি ভালো বুদ্ধি ফেরে, তাহলে 31 মার্চ পর্যন্ত অপেক্ষা করার তো কোনো প্রয়োজন নেই। এটা তো আজকে প্রমাণিত যে এটা আমাদের টাকা ছিল, উনি এতদিন উনি আগেও দিয়ে দিতে পারেন, 31 মার্চেই দিতে হবে তার কমে নেই, উনি 100% এখন দিয়ে দিতে পারেন। উনি যদি মনে করেন যে এটা আমাদের ন্যায্য অধিকার, আমি সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার দিয়ে দেবে কোথা থেকে? তাদের তো দিয়ে দিতে গেলে মেরুদণ্ড ভেঙে যাবে, ব্যাকবোন ভেঙে যাবে, রাজ্য সরকার বলেছে। এইটা তো আমাদের প্রাপ্য টাকা, এবং এইটা 2011 সাল থেকে কেন্দ্র কিন্তু
তার ম্যাচিং গ্র্যান্টে যে টাকা সেই টাকা দিয়ে চলেছে। এই রাজ্য সরকার এই টাকা অন্য খাতে ব্যয় করছে। হ্যাঁ, এবং আমাদের মোট যে এখন যে প্রেজেন্ট যে আমরা 58% আমরা পাই, এই কেন্দ্র সরকার পাই, আমরা পাচ্ছি 18%। এটা তো আগের পে কমিশনের আমরা পেয়েছি। আজকে যে এটা যখন ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বাকি 40% দিয়ে আজকে বাজেটে ঘোষণা করুন। হ্যাঁ, এটা কোনো এরিয়ার নয়, বাকি 40% দিয়ে ইমিডিয়েট ঘোষণা করুন। এবং যে 6 লক্ষ শূন্য পদ, এই দাবি আমরা, এটা একটা আমাদের এই যে জয়, এটা একটা কিন্তু সুপ্রিম কোর্টকে আমরা যে একটা আমাদের ভিত তৈরি করলো। আমরা কিন্তু 6 লক্ষ শূন্য পদের দাবি পূরণ করব। যারা যোগ্য অস্থায়ী, আমাদের যে আরও যাবে, সেই লড়াই আমাদের জারি থাকবে। যোগ্য অস্থায়ীদের স্থায়ীকরণ, এই লড়াই জারি থাকবে।